বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে 392 পেজের অর্থাৎ চাকদা রামলাল একাডেমি স্কুলের প্রশ্নের সমাধান আলোচনা করব। এটা পার্ট 1 ভিডিও। এই ভিডিওতে আমি কোয়েশ্চেন 1, 2 and 3 এর সমাধান আলোচনা করব, আর পার্ট 2 ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। একের দাগের প্রথম প্রশ্নে বলা হচ্ছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ। তোমরা নিশ্চয়ই সবাই জানো সরল সুদ কষার অঙ্ক, সবই অঙ্ক প্রায় সূত্রের মাধ্যমে হয়ে যায়, এবং সেই সূত্রটা কি I = PRT/100। এটা হচ্ছে সূত্র I = PRT/100, যেখানে পিটাকে বোঝানো হচ্ছে আসল, আরটা হচ্ছে বার্ষিক সুদের হার, সরল সুদের হার, টিটা হচ্ছে সময় বছরে, আর আইটা হচ্ছে এখানে সুদ। তাহলে এখানে প্রতিটা জিনিসের মান কিন্তু এখানে দিয়ে দিয়েছে, শুধু মূলধন আমাদের বার করতে হবে, অর্থাৎ পি এর মানটা বার করতে হবে। সুদের হার আর দিয়ে দিয়েছে, সময় n বছর দিয়ে দিয়েছে, আর মোট সুদ অর্থাৎ আই এর মানটা দিয়ে দিয়েছে PNR/25। তাহলে এখানে আমরা মূলধনটাকে x ধরে নিই, ঠিক আছে? তাহলে দেখো সূত্রের মাধ্যমে খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, খুব সহজ অঙ্ক। তাহলে ধরি মূলধনের পরিমাণ অর্থাৎ P = x টাকা। প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে, সরল সুদ অর্থাৎ ক্যাপিটাল I = PNR/25 টাকা। সময় অর্থাৎ T = n বছর। বার্ষিক সরল সুদের হার অর্থাৎ R, এখানে 8%। তাহলে এবার আমরা সূত্রে ফেলে দিই। আমরা জানি I = PRT/100। এবার যদি মানগুলো বসিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজেই আমরা পেয়ে যাব। I এর জায়গায় লিখব PNR/25, PNR/25 = P মানে আসল, যেটা হচ্ছে x, ইন্টু R হচ্ছে Rই থাকবে, আর T হচ্ছে এখানে n বছর, /100। এবার এখানে আমরা কাটাকুটি করে x এর মানটা বার করব। তাহলে 25 × 4 = 100, এখানে R আর R কেটে গেল। এখানে দেখো এবার কি থাকছে, এখানে এখানে একটা ভুল করলাম, n এর সাথে n কেটে গেল, আর r এর সাথে এখানে r কেটে গেল। তাহলে এখানে কি থাকছে, এদিকে p আর এদিকে থাকছে x/4। তাহলে এবার কোনাকুনি তুমি যদি গুণ করো বা আর যদি গুণ করো, তাহলে p এর সাথে 4 গুণ হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 4 এর সাথে p গুণ করলে হবে 4p, আর এদিকে থাকছে x। তাহলে x এর মান কত আসলো, 4p, অর্থাৎ মূলধন পেয়ে গেলাম 4p। অতএব মূলধনের পরিমাণ 4p টাকা। এবার দেখো কোন অপশনটা এখানে মিলে যাচ্ছে, এখানে হচ্ছে সি অপশনটা কারেক্ট। পরের প্রশ্ন, একের দাগে 2, প্রথম ও দ্বিতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1% ও R2%। মানে প্রথম বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R1% এবং দ্বিতীয় বছরেও বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R2%। দ্বিতীয় বছরের শেষে p টাকার সমন চক্রবৃদ্ধি হবে, অর্থাৎ এখানে আসল টাকার পরিমাণটা বলে দিয়েছে p টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে সমন চক্রবৃদ্ধি কত হবে? বন্ধুরা, এটা হচ্ছে একটা সূত্র, যেখানে আমরা সরাসরি
এই সূত্র প্রয়োগে আমরা পাঠ্য বইতে এরকম দুটো অঙ্ক আছে, তোমরা সেই অঙ্কগুলো করতে পারো। তো এই সূত্রটা তোমরা সরাসরি মনে রাখার চেষ্টা করবে। যদি প্রথম বছর সুদের হার R1% হয়, দ্বিতীয় বছর সুদের হার যদি R2% হয় এবং আসল যদি P হয়, তাহলে দ্বিতীয় বছরের শেষে সময় চক্রবৃদ্ধি বা সুদ আসল হবে P × 1 + R1/100। এখানে এটা 1 বছর, তাই এখানে আমরা একটা লিখছি না, কারণ পাওয়ার 1 হলে এটাই হয়, ঠিক আছে। আর এটা দ্বিতীয় বছর, তাই 1 + R2/100। এরকমভাবে যদি 3 বছর দিত এবং সুদের হার তৃতীয় বছরে যদি R3% দিত, তাহলে এখানে আরও একটা এরকম গুণ হয়ে যেত, তখন এই রকম হতো। এটার অর্থ হচ্ছে এরকম, প্রত্যেক বছর যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা এইভাবে হবে। এটা প্রথম বছরের সুদের হার, এটা দ্বিতীয় বছরের সুদের হার, এটা তৃতীয় বছরের সুদের হার। তাহলে 3 বছরের শেষে মোট সুদ আসল বা সবৃদ্ধি মূল হবে এইটা। তো এখানে দুটো বছরের কথা বলেছে, তাই এখানে সূত্রটা হচ্ছে এইটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এইটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন 1-এর দাগে 3, প্রশ্নে বলা হচ্ছে ax² + 2x + c = 0 এবং cx² + 2x + a = 0 সমীকরণ দুটির বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক হবে। 4টে অপশন আছে। এই ধরনের যখন সমীকরণ থাকে তখন এই দুটো সমীকরণের বীজগুলি পরস্পর অনন্যক হয়। অর্থাৎ এই সমীকরণের বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে এই সমীকরণের বীজ হবে 1/α 1/β। অর্থাৎ আলফার অনন্যক 1/α হয়, বিটার অনন্যক 1/β হয়। এখানে আমরা কি মিল দেখতে পাচ্ছি আর কি অমিল দেখতে পাচ্ছি? দেখো, মিলটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, x এর সহগ এখানে 2, এখানেও x এর সহগ 2। এখানে x এর সহগ যদি 3 হয়, তাহলে এখানে x এর সহগ 3 হতে হবে। তখনই হবে যখন এই বীজদ্বয়ের, মানে এই সমীকরণের বীজ যা হবে অপর সমীকরণের বীজ যদি অনন্যক হয়, তাহলে এখানে x এর সহগ কিন্তু একই থাকতে হবে। আর সাথে সাথে x² এর সহগ আর x বর্জিত পদ এটা পরস্পর পরিবর্তন হবে। অর্থাৎ এখানে x² এর সহগ a, আর এই দ্বিতীয় সমীকরণটায় x² এর সহগ c, যেটা হচ্ছে এই সমীকরণের cটা হচ্ছে x বর্জিত পদ, আর এই x বর্জিত পদটা দ্বিতীয় সমীকরণে x² এর সহগ হয়ে গেল। আর প্রথম সমীকরণে x² যেটা সহগ ছিল, ওটা দ্বিতীয় সমীকরণে x বর্জিত পদ হয়ে গেল। অর্থাৎ c আর a পরিবর্তন হচ্ছে এখানে, আর এখানে x এর সহগ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এমনটা হয়, তখনই সমীকরণ দুটোর বীজগুলোর মধ্যে সম্পর্ক হবে, যে বীজগুলো পরস্পর অনন্যক, ঠিক আছে। এটা আমরা কিন্তু খুব সহজে প্রমাণও করতে পারি। তো আমি এটা তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। তো এটার সঠিক উত্তর হলো প্রথমটা, প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের অনন্যক। তো আমরা এখানে, বা দ্বিতীয় সমীকরণের বীজ প্রথম সমীকরণের অনন্যক আমরা বলতে পারি, পরস্পর অনন্যক। তো আমরা এখানে ধরে নিচ্ছি এর মান ধরে নাও 5 আর c এর মান ধরে নাও -3, ঠিক আছে। আমি এটা ধরে নিচ্ছি। আমরা এইভাবেই ধরলাম, সিটাকে ঋণাত্মক ধরলাম যাতে বীজটা আমরা বাস্তব পাই, ঠিক আছে। তোমরা যদি এখানে ধনাত্মক ধরো, তাহলে কিন্তু আর বাস্তব বীজ পাবে না। তো বাস্তব বীজ পাওয়ার জন্য এখানে ঋণাত্মক নিয়েছি। তো এটা যদি হয়, তাহলে আমরা প্রথম সমীকরণটা কি লিখব? প্রথম সমীকরণ, এটা কিন্তু তোমাদের করতে হবে না, যদি তোমরা মনে করো তাহলে অবশ্যই করো, বা পরীক্ষায় করার দরকার নেই। তো প্রথম সমীকরণটি তাহলে হবে এরকম, এর জায়গায় আমরা এখানে 5 বসিয়ে দেবো। তাহলে এটাকে আমি আপাতত মুছে দিই। তাহলে আমরা কি পাচ্ছি, এর জায়গায় তাহলে 5 বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে 5x² + 2x, আর এখানে কত হচ্ছে, c এর জায়গায় লিখবো -3 = 0। আর দ্বিতীয় সমীকরণটা, এবার এটাকে তোমরা কিন্তু সমাধান করবে। এবার সমাধানটা দেখো, করাটা খুবই সহজ। দেখো, এখান থেকে আমরা কি করব, 5x², এখানে 5 আর 3, 3 5 15 হয়, তাহলে 15কে আমরা বিয়োগ করে, দুটো সংখ্যার বিয়োগ করে কিভাবে 2 নিয়ে আসবো, 5 আর 3, অর্থাৎ 2 এর জায়গায় লিখব 5 - 3x - 3 = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 5x² + 5x - 3x - 3 = 0। এখান থেকে আমরা পাচ্ছি 5x কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে একটা x + 1, আর এখান থেকে 3 কমন নিয়ে নাও, পড়ে থাকছে x + 1 = 0। অর্থাৎ আবার x + 1 যদি আমরা কমন নিই, তাহলে পড়ে থাকছে 5x - 3 = 0। এবার যেহেতু দুটো রাশির গুণফল 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 অর্থাৎ এক্স ইকুয়ালস টু -1 অথবা 5x মাইনাস 3ও 0 হতে পারে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5x ইকুয়ালস টু 3 অর্থাৎ x ইকুয়ালস টু 3/5। তাহলে এই দুটোকেই আমরা বলবো প্রথম সমীকরণের বীজ। তাহলে একটা বীজ -1 আর একটা বীজ 3/5। এইবার এই মান বসিয়েই আমি এবার দ্বিতীয় সমীকরণটা গঠন করব। ঠিক আছে, আলাদা মান নিতে পারবো না, কারণ এ আর সি তো এখানেও আছে এখানেও আছে, তাহলে একই মান নিতে হবে। তাই দ্বিতীয় সমীকরণটা আমরা তৈরি করবো এবারে। দ্বিতীয় সমীকরণটি হলো সি এক্স স্কোয়ার ছিল, সি এর মান -3, তাহলে -3x² প্লাস 2x প্লাস 5, কারণ এ ছিল 5। এবার আমরা এখানে সমাধান করব, একইভাবে আমরা এখানে সমাধানটা করব। -3x² এখানে 2 আছে, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করে 2 নিয়ে আসতে হবে বিয়োগ করে। ঠিক আছে, এখানে -3 আছে, তাহলে -3 থাকলে এখানে আমরা লিখব 5 - 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এখানে হচ্ছে -3x², এখানে হচ্ছে প্লাস 5x, এখানে -3x প্লাস 5 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে -3x প্লাস 5, আর এখান থেকে -1 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে, তুমি +1 কমন নিয়ে নাও, তাহলে একই জিনিস থাকবে 3x প্লাস -3x প্লাস 5 ইকুয়ালস টু 0। এইবার আমি এখান থেকে আবার -3x প্লাস 5 কে কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার এখানেও দুটো রাশি গুণফল 0 আসছে, তাহলে এখানে লিখবো হয় -3x প্লাস 5 ইকুয়ালস টু 0 অথবা x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু -1, আর এখান থেকে পাচ্ছি -3x ইকুয়ালস টু -5, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু 5/3। এবার দেখো লক্ষ্য করো, আমি যদি বলি -1 এর অনন্যক কত, অনন্যক মানে যেমন উল্টো, যেমন 2/3 এর অনন্যক হয় 3/2, তাহলে 1 এর অনন্যক কত হবে, 1 মানে অ্যাকচুয়ালি 1/1 আছে, তাহলে 1 এর অনন্যক 1/1ই হবে, অর্থাৎ 1 হবে। কিন্তু 3/5 এর অনন্যক কত হবে, 5/3। তাহলে দেখো এই সমীকরণের একটা বীজ -1 আর একটা 3/5, আর এই 3/5 এর অনন্যক 5/3, যেটা হচ্ছে এই সমীকরণ থেকে এসছে। অর্থাৎ এই সমীকরণে একটা বীজ যেটা 5/3 আসছে আর -1 আসছে, এই দুটো মানই কিন্তু এই দুটো মানের অনন্যক পাচ্ছি। সুতরাং প্রথম সমীকরণের যে x এর যে দুটো মান পেলাম, অর্থাৎ যে সমীকরণে যে দুটো বীজ পেলাম, তারই অনন্যক হচ্ছে দ্বিতীয় সমীকরণের বীজ। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তো তোমাদের এটা করার দরকার নেই, তোমরা শুধু এটা মনে রাখবে, এই রকম যদি a আর c যদি পরিবর্তন হয় আর যদি x এর সহগ যদি একই থাকে দুটো সমীকরণে, তাহলে সেই সমীকরণ দুটোর বীজের মধ্যে কি রকম সম্পর্ক হবে, বীজগুলো পরস্পর অনন্যক হবে, অর্থাৎ একটি সমীকরণের যা বীজ হবে সেই বীজের অনন্যক হবে অপর সমীকরণের বীজ। পরের প্রশ্ন 1 দাগে 4 বলা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে এমন ভাবে ছেদ করেছে যে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রগামী, বৃত্তটি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হবে। প্রশ্নটা খুবই ভালো অঙ্ক। দেখো বলছে এরকম দুটো বৃত্ত আছে এবং বৃত্ত দুটো সমান। সমান বৃত্ত তখনই হবে যখন তাদের ব্যাসার্ধ সমান হবে, অর্থাৎ দুটো বৃত্তেরই ব্যাসার্ধ এখানে আর, এবং এমনভাবে বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে যে এই রকম, এই যে বৃত্তটার যে কেন্দ্র দেখতে পাচ্ছি, এইটা ধরে নাও C1, এই কেন্দ্র দিয়ে আরো একটা বৃত্ত যাবে, আর এই বৃত্তের কেন্দ্র যেটা হচ্ছে C2, ওইটা হচ্ছে প্রথম বৃত্তটার উপরে থাকবে। অর্থাৎ দুটো বৃত্তরই কেন্দ্র কি করছে, প্রতিটি বৃত্তে, এই যে বলছে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রগামী, অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র দিয়ে অপর বৃত্তটা যাবে এবং এই বৃত্তটার কেন্দ্র দিয়ে প্রথম বৃত্তটা যাবে, অর্থাৎ কেন্দ্রগামী হচ্ছে। এবার বলছে এর সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত। সাধারণ জ্যা বলতে এটা বোঝায়, এটা হচ্ছে সাধারণ জ্যা।
এবং বন্ধুরা তোমরা মনে রাখবে এই যে সাধারণ জ্যা আমরা যেটাকে এবি ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য বার করব এবং এদের মধ্যে একটা সম্পর্ক হয়। এই যে C1 আর C2 কে যদি আমরা যুক্ত করি, C1 C2 যুক্ত করা হলো। তো যদি যুক্ত করি তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই রেখাটা C1 C2 এটা এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। এক্ষেত্রে এবি সাধারণ জ্যা ও C1 C2 পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে লম্বভাবে, পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। এটা আমরা প্রমাণ করতে পারি সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু যেহেতু এটা শর্ট প্রশ্ন আমাদের এখানে প্রমাণ করার দরকার নেই, সমদ্বিখণ্ডিত করবে। তো এই সমস্ত ছোট ছোট তথ্য তোমাদের মনে রাখতে হবে এই সমস্ত অঙ্ক করতে গেলে। অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি। এইবার যদি সমদ্বিখণ্ডিত করে তো সেই সমদ্বিখণ্ডকের বিন্দুটা আমি ধরে নিচ্ছি ডি, ঠিক আছে? পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। এটা আমরা ডি বিন্দু ধরে নিচ্ছি, ডি বিন্দুতে। এইবার আমরা কি করব? C1A এটাকে যুক্ত করব। তাহলে C1 আর A এটাকে আমরা যুক্ত করলাম। এবার যদি এটা যুক্ত করি, দেখো C1A এই বৃত্তের ব্যাসার্ধ হলো, যেটা হচ্ছে আর এখানে দিয়ে দিয়েছে। আর দেখো C1 C2 এটা হচ্ছে C1 থেকে C2 এটা তো এই বৃত্তের কি ব্যাসার্ধ, বা বলতে পারো এই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ C1 থেকে C2 দূরত্বটা হচ্ছে এখানে কি বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর। এবার যেহেতু ডিটা হচ্ছে C1 C2 মধ্যবিন্দু, কারণ এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তার অর্থ হচ্ছে এই বাহুটার সাথে এই বাহুটার সমান। তাহলে পুরোটা যদি আর হয় তাহলে এইটা হচ্ছে r/2 পাচ্ছি। তাহলে এবার লিখবো C1 C2, যেহেতু C1 C2 ইকুয়ালস টু আর, অতএব C1D ইকুয়ালস টু r/2, এটা r/2। আর C1A এটা পাচ্ছি আমরা আর। এবার এটা করার ফলে কি হলো, এই যে আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি ADC1, এই সমকোণী ত্রিভুজের আমরা এই লম্বের দৈর্ঘ্যটা বার করব। এই দৈর্ঘ্যটা যা বেরোবে এই পাশের দৈর্ঘ্যটা তো তাই হবে, কারণ এক্ষুনি বললাম ডি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, মানে এটা সমদ্বিখণ্ডক করছে, মানে এই রেখাটাকে সমান দুভাগে ভাগ করছে, আবার এই C1 C2 রেখাটা AB রেখাটাকে সমান দুভাগে ভাগ করছে, অর্থাৎ ডিটা মধ্যবিন্দু হয়ে গেল। তাহলে এখান থেকে A থেকে D যা পরিমাপ হবে B থেকে D এর পরিমাপ তাই হবে। তাহলে AD এর পরিমাপ মানে AD এর পরিমাপ যা হবে তাকে দ্বিগুণ করলে আমরা পেয়ে যাব সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে এবার আমরা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের মান আমি জানি আর, এটা ভূমির মান জানি r/2। তাহলে অতিভুজের বর্গ থেকে ভূমির বর্গ বাদ দিয়ে দিলে তারপর বর্গমূল করলে আমরা পেয়ে যাব লম্বটা। পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে করছি, ঠিক আছে? তাহলে এবার লিখব সমকোণী ত্রিভুজ AC1D এর AD এর দৈর্ঘ্য কত হবে? C1A অর্থাৎ অতিভুজের বর্গ মাইনাস C1D অর্থাৎ ভূমি এটার বর্গ, এটাকে আমাদের বিয়োগ করতে হবে। এবার C1 এর মানটা বসিয়ে দাও, C1 এ হচ্ছে r, তাহলে r স্কয়ার মাইনাস C1D r/2 এটার হোল স্কয়ার, এটা বর্গমূল দেব। তাহলে কত হচ্ছে? r স্কয়ার মাইনাস r স্কয়ার বাই 4। তাহলে এবার এখানে আমরা একটু সমাধান করি জায়গাটা একটু। তাহলে এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 4 এর সাথে r স্কয়ার আমরা গুণ করব, 4r স্কয়ার মাইনাস r স্কয়ার। এবার 4টে r স্কয়ার থেকে একটা r স্কয়ার বাদ দিলে কত হয়? 3টে r স্কয়ার, আর নিচে 4 এর বর্গমূল। এবার দেখো 3 এর বর্গমূল আমরা করতে পারবো না, তাই এটাকে আমরা এইভাবেই রেখে দেব। r স্কয়ার এর বর্গমূল হবে r, আর 4 এর বর্গমূল হবে 2, অর্থাৎ √3r/2। এটা পেলাম AD। এবার যেমনটা বললাম AD কে আমরা দ্বিগুণ করলেই পেয়ে যাব AB। তাহলে লিখব এখন AB ইকুয়ালস টু 2AD, ঠিক আছে? কেন? যেহেতু D AB এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি লিখতে পারি? এবার AD এর পরিমাপটা আমরা বসিয়ে দিই, 2 × √3r ডিভাইডেড বাই 2, 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে
আমরা একটু দেখে নিই একক কিছু দিয়েছে নাকি, না একক তো দেয়নি, তাহলে আমরা এখানে শুধুমাত্র একক লিখবো, এখানে শুধুমাত্র একক লিখবো। তাহলে কি পেলাম, r√3 বা √3r একক। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, সি অপশনটা কারেক্ট হবে, r√3। পরের প্রশ্ন 1-5, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই দুটো জ্যার মধ্যে কোনো সম্পর্ক এখানে বলেনি, শুধুমাত্র বলেছে এই দুটো জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তা দেখো এই অঙ্কটা ঠিক এরকম হবে, প্রথমে একটা বৃত্ত আঁকবে এবং এক্ষেত্রে তোমাদের এটা তথ্য মনে রাখতে হবে, না হলে অঙ্কটা করা যাবে না। তো ও কেন্দ্রবৃত্তের, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, তো সেটা আমরা এখানে পরে নাম দিচ্ছি, দেখি কোথায় দিলে সুবিধা হয়। এবি আর সিডি দুটো জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ধরে নাও এটা হচ্ছে একটা জ্যা, এটা হচ্ছে একটা জ্যা, এটা নাম দিচ্ছি এ, বি, এটা নাম দিচ্ছি সি আর ডি। এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে, আমরা এখানে নাম দিচ্ছি পি। এবার হচ্ছে এপিসি, কোণ এপিসি, তাহলে এ পি সি অর্থাৎ এই কোণটা 50 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ও সি অর্থাৎ এই বিন্দুটা ও, তাহলে এ ও সি, তাহলে আমি এখানে এই জায়গাটায় নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ও, ঠিক আছে। তাহলে এ ও সি কোণটা এইটা প্লাস বিওডি, বিওডি অর্থাৎ এটাকে যুক্ত করতে হবে, এটাকে যুক্ত করতে হবে, তাহলে বিওডি অর্থাৎ এই কোণটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছবিটা খুব ছোট, বিওডি এই কোণটা আর এই কোণটা, এই দুটো যোগফল মান কত। দেখো এটা খুব সহজেই প্রমাণ করা যায় যে এইখানকার এই যে এওসি কোণটা, এওসি কোণটা আর এই যে বিওডি এই দুটো কোণের যোগফলটা প্রমাণ করা যায় যে 2 ইন্টু কোণ এপি, যে কোণটা দিয়েছে এপিসি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, তাহলে এই কোণটা, এই যে এইখানে যে কোণটা আছে এই কোণটা দ্বিগুণ 2 ইন্টু অ্যাঙ্গেল এপিসি, এটা প্রমাণ করা যায়, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এপিসি মান 50 ডিগ্রি, তাহলে কত আসলো আনসার 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর ডি, 100 ডিগ্রি। পরের প্রশ্ন 1-6, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ চোঙের ভূমির পরিধির সঙ্গে সমান, মানে এই যে উচ্চতাটা এইচ, এটা চোঙের ওই চোঙেরই ভূমির পরিধির সাথে সমান, চোঙের আয়তন হবে। দেখো খুব সহজ অঙ্ক, এরকম একটা চোঙ আছে, তো এই চোঙটার ভূমি, তোমরা সবসময় জানবে যে চোঙের ভূমি বৃত্তের আকারের হয়, অর্থাৎ এটা একটা বৃত্ত হয়, ঠিক আছে। তো বৃত্ত মাত্রই তার একটা ব্যাসার্ধ থাকবে, তাহলে ধরে নাও এই চোঙটার ভূমির ব্যাসার্ধ অর্থাৎ এইখান থেকে এতটা, এটা হচ্ছে আর, আর এর উচ্চতাটা হচ্ছে বলে দিয়েছে এইচ। তো এই প্রশ্নানুযায়ী এই যে যেহেতু এর ভূমি হচ্ছে বৃত্ত, তাহলে এর পরিধি কত হবে, বৃত্তের পরিধি কত হয় 2 পাই আর হয়, তাই না, এটা হচ্ছে পরিধি হয়। তাহলে এই পরিধি যেটা হচ্ছে 2 পাই আর, এটাই হচ্ছে উচ্চতা এইচ এর সাথে সমান, এবং যখন সমান করব ওখান থেকেই আমরা কি পাবো, আর এর মানটা বার করে নেবো। তুমি বলছো আর এর মান কেন বার করবো স্যার, এইচ এর মান তো বার করতে পারি। দেখো এখানে যে 4টে অপশন দিয়েছে, কোথাও আমরা কি আর দেখতে পাচ্ছি, আর তো নেই, তাই আমরা আর এর মান বার করবো, অর্থাৎ আর কে এখানে অপনয়ন করতে হবে, ঠিক আছে। আরটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি, সুতরাং ধরে নেওয়া মানটা আমরা রাখতে পারবো না উত্তরে, তাই আমরা আর এর মানটাই বার করব, আর তারপর আয়তন বার করার সময় আর এর জায়গায় যে মানটা বার করেছি ওটা বসিয়ে দেবো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখি, ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ এর দৈর্ঘ্য আর একক। তাহলে এবার প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে ভূমির পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে লিখবো 2 পাই আর সমান সমান উচ্চতা এইচ, এটা বলে দিয়েছে চোঙের উচ্চতা ভূমির পরিধির সাথে সমান।
তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাচ্ছি কি, আর ইকুয়ালস টু এইচ বাই 2 পাই। 2 পাইটা আর এর সাথে যদি গুণ আকারে আছে, তাই 2 পাইটা ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আর এর মান। এবার আমরা আয়তন বার করব, এবং আমরা জানি চোঙের আয়তনের সূত্র কি হয়, আয়তন মানে ভিতরে কতটা জায়গা থাকে, ভিতরে জায়গা থাকে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার লিখব চোঙের আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমরা এখানে আর এর মানটা বসিয়ে দেবো, তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে এইচ বাই 2 পাই হোল স্কোয়ার আছে, হ্যাঁ, ইন্টু এইচ, এত ঘন একক। তাহলে পাই ইন্টু এখানে হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 পাই এর হোল স্কোয়ার আছে, তার মানে 2 এরও স্কোয়ার হবে আর পাই এরও স্কোয়ার হবে, ইন্টু এইচ। তাহলে একটা পাই এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, আর তাহলে কি থাকছে, উপরে দুটো এইচ আর একটা এইচ, অর্থাৎ গুণ করলে আমরা পাবো এইচ কিউব, আর নিচে আসছে 4 পাই, এত ঘন একক। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, এইচ কিউব বাই 4 পাই, অর্থাৎ বি অপশনটা কারেক্ট। পরের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, 2-1। বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্ব যত ড্যাশ হবে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে, এটা হচ্ছে যত বেশি হবে। দেখো বন্ধুরা, ব্যাপারটা একটু বুঝে নিই। সুদের পর্ব বলতে কি বোঝে? ধরো তুমি কোথাও থেকে, মানে তুমি কাউকে 5,000 টাকা ধার দিয়েছো, এবার সে তোমাকে কি করছে, বছরের মধ্যে 1 বছরের মধ্যে 3 মাস অন্তর অন্তর করে তোমাকে এসে টাকা শোধ দিচ্ছে, মানে 5,000 টাকার মধ্যে কিছু টাকা তোমাকে এসে শোধ দিচ্ছে, সেখানে সুদও আছে আসলও আছে, তো সুদ আর আসল মিলিয়ে তোমাকে কিছু টাকা দিচ্ছে 3 মাস অন্তর অন্তর। অর্থাৎ একটা বছরে যদি 3 মাস অন্তর অন্তর সুদের পর মানে সুদ দিয়ে থাকে, তাহলে 1 বছরে অর্থাৎ 12 মাসে 3 মাস অন্তর অন্তর দিলে তুমি কবার টাকা পাবে ওই ব্যক্তির থেকে? 4 বার টাকা পাবে, তাই না? 12/3, 3 মাস অন্তর অন্তর ওই ব্যক্তি এসে তোমাকে টাকা দিচ্ছে, তাহলে 12/3 অর্থাৎ 4। তাহলে এই 4টাই হলো বার্ষিক সুদের পর্ব, 1 বছরে সুদের পর্ব। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা যখন চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করি, তখন চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে যত সুদের পর্ব বাড়বে। মানে তুমি যদি বছর বছর যদি টাকা দিয়ে থাকো, ধরো ব্যাংক থেকে তুমি টাকা লোন নিলে, সেখানে যদি তুমি বছরে বছরে যদি টাকা শোধ দাও, তাহলে তোমার বছরে একটা করেই পর্ব হচ্ছে। কিন্তু যদি এমনটা হয় তুমি বছরে 2 বার টাকা দিচ্ছ, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর, তাহলে তোমার সুদের পর্ব হচ্ছে, বার্ষিক সুদের পর্ব হচ্ছে 2। তো যখন সুদের পর্ব বেশি হয় তখন চক্রবৃদ্ধি সুদটাও বেশি হয়, এটা সবসময় জানবে। তো আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। দেখো, যখন সুদের পর্ব 1, তখন মানে সাধারণত চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ অর্থাৎ সুদ আসল, তার একটা সূত্র আছে, সেটা হলো পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100n হোল টু দি পাওয়ার nt। এই এনটা কি এখানে? এই এনটা হচ্ছে সুদের পর্ব, এটা হচ্ছে স্ববৃদ্ধিমূলের প্রকৃত সূত্র, ঠিক আছে? প্রকৃত সূত্র এটাই। তোমরা সাধারণত এনটা পড়ো না, এনটা যদি বাদ দাও তাহলে দেখা যাচ্ছে সূত্রটা থাকছে a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। n কখন থাকে না? n এর মান যখন 1 হয়। তুমি ভেবে দেখো, n এর মান যখন 1 বসাবে তখন এই n টির জায়গায় কি লিখবে? 1 × t, 1 × 2 মানে t, আর 100 × 1 এর জায়গায় কি লিখবে? 100 লিখবে। অর্থাৎ n এর মান যখন 1 হবে, অর্থাৎ বার্ষিক সুদের পর্ব যদি 1 হয়, তখন সূত্রটা এরকমই দাঁড়াবে, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। তো nটা হচ্ছে সুদের পর্ব, যখন 1 হবে তখন একরকম হবে, আর যখন আর অন্য কিছু হবে, 1-এর থেকে বেশি হবে, তখন কিন্তু সূত্রটা অন্যরকম দেখাবে। তো এটা n হচ্ছে সুদের পর্ব। এবার আমরা এখানে একটা উদাহরণ ধরে নিচ্ছি, এটা হচ্ছে তোমার সময় চক্রবৃদ্ধি, ঠিক আছে? এবার সময় চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলেই আমরা পাবো সুদ, চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তো আমরা এখানে দুটো জিনিস করছি। এক হচ্ছে প্রথম ক্ষেত্রে n = 1 ধরে নিচ্ছি, এর মানে হচ্ছে বার্ষিক সুদের পর্ব 1, বার্ষিক সুদের পর্ব = 1।
আর এখানে ধরে নিচ্ছি n ইকুয়ালস টু 2, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর সুদ দিতে হচ্ছে। অর্থাৎ সুদের পর্ব এখানে বার্ষিক সুদের পর্ব হচ্ছে 2। এখানে আমি এবারে কি করছি, আরো কিছু এখানে মান ধরে নিচ্ছি। আমি এখানে ধরে নিচ্ছি পিটা হচ্ছে, ধরে নাও 100 টাকা, টিটা ধরে নাও 2 বছর, আর আরটা ধরে নাও এখানে 2%। এক্ষেত্রেও তাই ধরছি। তাহলে সেক্ষেত্রে আমরা যখন সুদের পর্ব 1, তখন এখানে সূত্রটা এরকম হবে, n এর জায়গায় 1 বসিয়ে দিলে তাহলে এখানে 100 থাকবে আর এখানে t থাকবে। তাহলে এখানে p এর মানটা বসিয়ে দিই, 100 ইন্টু 1 প্লাস r এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 হোল টু দি পাওয়ার 1 ইন্টু 2। তাহলে এখানে ক্যালকুলেশন করি, তাহলে 1 প্লাস 2 বাই 100 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখি কত হচ্ছে, 100, এখানে হচ্ছে 102, 101 কে 100 প্লাস 2, 102 বাই 100 হোল স্কোয়ার। অর্থাৎ আচ্ছা, এখানে একটু সুবিধার্থে আমি এখানে আরো দুটো জিরো বাড়িয়ে নিলাম, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে 10,000 ধরে নিলাম। তোমরা 100 নিয়েও করতে পারো, এটা তো তোমাদের শুধু উদাহরণ হিসেবে দেখানোর জন্য, তো আমি এই জন্য একটা মান ধরে নিলাম, তাই আমার সুবিধার্থে এই মানটাই ধরলাম, তাতে একটু সুবিধা হবে। তাহলে এখানে দুটো জিরো কেটে গেল, এখানেও দুটো জিরো কেটে গেল। অর্থাৎ এখানে 102 ইন্টু 102, এবার 102 ইন্টু 102 গুণ করলে আমরা পেয়ে যাব সবৃদ্ধিমূল 402,000,201, অর্থাৎ 40401, 10,404 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদের মান হবে a মাইনাস পি। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে পি কে বাদ দিয়ে দাও, চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে 10404 মাইনাস আসল হচ্ছে 10,000। তাহলে 10,404 থেকে 10,000 টাকা বাদ দিলে আমরা কত পাবো, 404 টাকা। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ পেলাম 404 টাকা, যখন সুদের পর্ব 1। এবার এখানে আমরা সুদের পর্ব শুধু 2 ধরে নিয়েছি, তাহলে সূত্রটা কি হবে, a ইকুয়ালস টু p 1 প্লাস r ডিভাইডেড বাই 100 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2t। এবার এখানে আমরা মানটা বসিয়ে দিই, দেখো a ইকুয়ালস টু p হচ্ছে 10,000, 1 প্লাস r এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 200 ইন্টু 2 ইন্টু t হচ্ছে 2। তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 2 দিয়ে এখানে কেটে দাও, 100 হচ্ছে। তাহলে 1 প্লাস 1 বাই 100 হোল টু দি পাওয়ার 4, 4, এখানে হচ্ছে 101 কে 100 আর প্লাস 1 করে দাও, অর্থাৎ 101 বাই 100। এবং এটা যদি হোল 4 আছে, তাই এই জিনিসটা আমরা 4 বার গুণ করব। এখানে 2, 3, 4টে জিরো, এখানে 4টে জিরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে 101 কে আমরা 4 বার গুণ করব, আর নিচে 10,000। এবার যদি 4 বার গুণ করি, দেখো আমি এটা ক্যালকুলেটারে করছি, তোমরা ক্যালকুলেটারে করবে না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। গুণ 101, আবার গুণ 101, আবার গুণ 101। তাহলে কত পেলাম, 104060401, 104060401, হ্যাঁ। এবার এই মানটাকে আমি যদি 10,000 দিয়ে ভাগ করি, তাহলে পয়েন্টটা 4 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ জিরোর পরে মানে বাদিকে বসে যাবে 104060401, অর্থাৎ এখানে 10,406 টাকা 4 পয়সা। তো আর এখানে 10,404 টাকা, দেখে বুঝতেই পারছো এখানে 10,404 টাকা, আর এখানে সবৃদ্ধিমূল বেশি হয়েছে, তার মানে চক্রবৃদ্ধি সুদটাও বেশি হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ হবে
10,406,04,01 মাইনাস 10,000, তাহলে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 406.0401। দেখতে পাচ্ছি এখানে বেশি হচ্ছে এটার থেকে, তাই আমি বললাম যে সুদের পর্ব যদি বেশি হয় সুদটাও বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে বেশি, তোমরা এটা মনে রাখবে সরাসরি, তাহলেই হবে, এত সব কিছু করতে হবে। পরের প্রশ্ন 2 দুটি অনুবন্ধীকরণীর গুণফল একটি মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে এমন, ঠিক পরিষ্কার করে আমি লিখছি, মূলদ সংখ্যা, ময়দীর্ঘ লদ, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে এমন সকল সংখ্যা যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। যে সকল সংখ্যাগুলি পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কিউ হলো পূর্ণ সংখ্যা কিন্তু কিউ শূন্য নয়, তাদেরকে মূলদ সংখ্যা বলে। যেমন 2/3, 5, -1/2, -2, 0, এগুলো সবই কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার মূলদ নয় এমন কোনো সংখ্যা আছে? দেখো, মূলদ নয় যেমন √2, 2 এর বর্গমূল, যেমন 4 এর ঘনমূল, যেমন 5 এর বর্গমূল, এগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন পাই অমূলদ সংখ্যা। তো অনুবন্ধীকরণী হবে, অনুবন্ধীকরণী, দুটো করণী অনুবন্ধী তখনই হয় যখন করণী দুটোর গুণফল এবং যোগফল উভয়ই মূলদ হয়। যেমন আমি একটা করণী নিয়ে নিচ্ছি এবং তার অনুবন্ধীকরণী আমি উদাহরণ নিচ্ছি এখানে। যেমন ধরে নেওয়া যাক একটা করণী আছে 2 + √3, তাহলে এই করণীটার অনুবন্ধীকরণী হবে, অনুবন্ধীকরণীর জন্য সবসময় যে বর্গমূলের ভেতরে যে নাম্বারটা আছে তার আগের চিহ্নটা পাল্টে দেবে। তাহলে অনুবন্ধীকরণী হবে 2 - √3। এবার এই দুটো করণী এবার আমরা কি করব? গুণ করব। তাহলে 2 + √3 গুণ 2 - √3 করে দেখি এবার এখানে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি নাকি। তাহলে এটা দেখো সূত্রে পড়ে যাচ্ছে, এটা যদি a ভাবো, এটা যদি b ভাবো, তাহলে a + b ইন্টু a - b আছে, এবং আমরা সবাই জানি a + b ইন্টু a - b কিসের সূত্র? a² - b² সূত্র। তো এখানে a কত? 2, তাহলে 2² মাইনাস b কত? √3, তাহলে √3²। এবার তোমরা তো সবাই জানো √3² কত হয়? √3² হয় 3, তাহলে কত পেলাম? 1 পেলাম, আর এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে দেখলে তোমরা বুঝতেই পারছো যে দুটো অনুবন্ধীকরণের গুণফল সবসময় মূলদ হবে। তাহলে এই প্রশ্নের উত্তর মূলদ। পরের প্রশ্ন, যদি x y এর সাথে ব্যস্তভেদে হয় তাহলে x + y এর মান ন্যূনতম হবে যখন। দেখো এখানে উত্তর হবে x y এর সাথে সমান হবে এবং এই দুটোরই মান যখন ধ্রুবকের সমান হবে, অর্থাৎ x এর মানও যখন ধ্রুবক হবে, y এর মানও যখন ধ্রুবক হবে, তখনই x + y এর মান ন্যূনতম হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। দেখো x ভেদ যদি 1/y হয় তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? x = k × 1/y। তোমরা নিশ্চয়ই জানো এই ভেদ চিহ্নটা তুলে দিলে সিম্বলটা চলে আসে, এখানে একটা k, এটাকে বলি আমরা অশূন্য ভেদ ধ্রুবক। তো এখান থেকে তুমি কি লিখতে পারছো যে x = কি? k1 কে k/y। এই মানটা আমরা পরে কাজে লাগাবো। এবার x + y এর ন্যূনতম মান বার করার শর্ত বার করবো। এখানে বলছি কোন শর্তে এই মানটা ন্যূনতম হবে। তাহলে x + y, এটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি নাকি? √x এর হোল স্কোয়ার প্লাস √y এর হোল স্কোয়ার। দেখো লেখা যায় √x এর হোল স্কোয়ারের অর্থ কি? √x
ইন্টু রুট এক্স, অর্থাৎ রুট এক্স স্কোয়ার, তার মানে এক্স। তাহলে এক্সকে রুট এক্স এর হোল স্কোয়ার লেখা যায়। একইভাবে ওয়াইকেও তাহলে লেখা যাবে রুট ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এইটা লেখা যুক্তিগত, তাই তো? এবার আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে দেবো, এবং আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টে সূত্র হয়, তার মধ্যে আমরা যে সূত্রটা এখানে ফেলবো সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন ন্যূনতম মান বার করার অঙ্ক থাকবে তখন আমরা সবসময় এই সূত্রটাই ফেলবো। তাহলে এখানে লিখবো, এখানে হচ্ছে রুট এক্সটা হচ্ছে এ, আর এখানে রুট ওয়াইটাকে বি এর সাথে যদি তুলনা করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি। এবার এখানে এক্স আর ওয়াই কিন্তু শূন্য নয়, এক্স আর ওয়াই কিন্তু আমরা শূন্য নিতে পারবো না, ঠিক আছে? তো শূন্য নিতে পারবো না, কারণ এক্স আর ওয়াই যদি শূন্য না হয় তাহলে এই মানটাও কিন্তু কখনো শূন্য হবে না। তাহলে এই মানটা যদি শূন্য হয়ে যায় তাহলে এই মানটা ন্যূনতম হবে এখানে, কিন্তু যেহেতু এক্স আর ওয়াই শূন্য নয় তাহলে এই মানটা ন্যূনতম বা সব থেকে কম হবে যখন এই মানটা শূন্য হবে। দেখো, এক্স এর তুমি যা মানই নাও না কেন বা ওয়াই এর তুমি যে মানই নাও না কেন, এইটা সবসময়, এই রাশিটার বর্গ সবসময় ধনাত্মক সংখ্যা আসবে, কারণ বর্গ আছে। ভিতরে যদি কোনো ঋণাত্মক সংখ্যা হয়েও যাবে, ধরে নাও তুমি রুট এক্স এর মান হচ্ছে 2 আর রুট ওয়াই এর মান, তুমি ভাববে এইটার মান ছোট করতে গেলে এই মানটাকে ধরো আমি বিয়োগ করে দেবো, এই মানটা কোনো ঋণাত্মক সংখ্যা নিয়ে আসবো। ঋণাত্মক সংখ্যা হলে কি হবে, নেগেটিভ সংখ্যা হলে কি হয়, বিয়োগ করলে মানটা কমে যায়। তো এটা নেগেটিভ সংখ্যা কখনো হতেই পারে না। কেন হতে পারে না? কারণ এখানে পাওয়ারটা দেখো 2 আছে, মানে বর্গ। তাই বর্গ থাকলে কখনো ঋণাত্মক আসে না। রুট এক্স মান যদি 2 হয়, রুট ওয়াই এর মান যদি 5 হয়, তাহলে তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে কত বেরোবে, 2 মাইনাস 5 এর হোল স্কোয়ার। তাহলে বেরোচ্ছে তো -3 এর হোল স্কোয়ার, -3 হোল স্কোয়ার মানে হলো 9। তাহলে এখানে ধনাত্মক পেয়ে যাচ্ছে, মানে 9 এর সাথে এইটাকে যোগ করলে মানটা তো বেড়ে যাচ্ছে। তো এইটার মান ছোট হলে তবেই তো এইটার মান ছোট হবে, আর এইটার মান ছোট হতে গেলে এটার মান 0 হতে হবে। এটার মান কখনো ঋণাত্মক পাওয়া সম্ভব না। তাহলে ধনাত্মক হলে তো বেড়ে যাচ্ছে, তাই আমরা এখানে বলবো যে এটার মান 0 হলে তবেই এটা ন্যূনতম হবে। ঠিক আছে? তাহলে এই পার্টগুলো আমরা মুছে দেবো। তাহলে এবার লিখবো, অতএব রুট এক্স মাইনাস রুট ওয়াই ইকুয়ালস টু 0 হলে এক্স প্লাস ওয়াই ন্যূনতম হবে। এবার রুট এক্স মাইনাস রুট ওয়াই যদি 0 হয় এর অর্থ কি, রুট এক্স ইকুয়ালস টু রুট ওয়াই, দুদিক থেকে রুট ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পেলাম, এক্স ইকুয়ালস টু ওয়াই। এবার এক্স যদি ওয়াই এর সমান হয়, এবার দেখো এক্স এর মান কি, কে বাই ওয়াই। এখন এক্স এর জায়গায় আমি বসিয়ে দেবো কে বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই, কেন, যেহেতু এক্স ইকুয়ালস টু কে ওয়াই, তাহলে এক্স এর জায়গায় মানটা আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কি পাচ্ছি, কোনাকুনি গুণ করো, বাড়াবাড়ি গুণ করো, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর এর নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে কে গুণ করলে কে, তাহলে ওয়াই ইকুয়ালস টু তুমি পাচ্ছ প্লাস মাইনাস রুট কে। স্কোয়ার তুলে দিলে এখানে প্লাস মাইনাস হবে আর রুট হবে, তাহলে ওয়াই যদি প্লাস মাইনাস রুট কে হয় তাহলে ওয়াই আর এক্স তো দুটো সমান, তাহলে এক্স এর মানটাও কি হবে, প্লাস মাইনাস রুট কে। এবার কে তো হচ্ছে ভেদ ধ্রুবক বা ধ্রুবক, তাহলে রুট কেটাও ধ্রুবক হবে, আর প্লাস মাইনাস রুট কে এটাও ধ্রুবক হবে। সুতরাং আমরা পেলাম, অতএব এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক হলে এক্স প্লাস ওয়াই ন্যূনতম হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। পরের প্রশ্ন 2-4, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 5:6:7 হলে দ্বিতীয় ও চতুর্থ কোণের অনুপাত হবে। দেখো, প্রশ্নটা খুবই সহজ অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তস্থ চতুর্ভুজ কি, এর আগে আমি অনেকবার এই জিনিসটা নিয়ে বুঝিয়েছি। আরো আগে যে পেজগুলো আমি অঙ্ক করেছি সেখানে সব জায়গাতেই প্রায় বৃত্তস্থ চতুর্ভুজ যে অঙ্ক ছিল এবং সেখানে আমি বুঝিয়েছি। বৃত্তস্থ চতুর্ভুজ হলো এমন চতুর্ভুজ যার 4টে শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপরে থাকবে। ঠিক আছে? পরিধির বাইরেও যাবে না, পরিধির ভিতরেও থাকবে না, মানে এই রকমটা হবে না। এইটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে না, কারণ এটা ভিতরে আছে। এটাও বৃত্তস্থ চতুর্ভুজ হবে না, কারণ এই বিন্দুটা বৃত্তের বাইরে আছে। সবসময় 4টে বিন্দু বৃত্তের পরিধির উপর থাকতে হবে। এবার এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, এর নামটা আমি দিয়ে নিচ্ছি, ধরো নাও ABCD। এবার এর পরপর 3টে, হ্যাঁ,
পরপর তিনটে কোণ, একটা যে 5, একটা 6, একটা 7 এর অনুপাতের আকারে দিয়েছে। তাহলে এই কোণটাকে যদি আমি ধরে নিই 5x, বি কোণটাকে যদি ধরে নিই 6x, তাহলে সি কোণটা হবে 7x। এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ 5x এর বিপরীতে 7x, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। এটা উপপাদ্য অনুসারে আমি বলছি কথাটা, যে 5x প্লাস 7x এটার দুটো যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করে নেব। x এর মান বেরিয়ে গেলেই x এর মানটা এখানে বসিয়ে দিলে বি কোণটার মান পেয়ে যাব। আর বি কোণ যদি পেয়ে যাই তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কোণ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে দ্বিতীয় কোণটা পেয়ে যাব। এবং এই মানটা 180 থেকে বাদ দিলেই ডি কোণটা পেয়ে যাব, তাই না? তারপর আমরা অনুপাত করব। তাহলে এটা হচ্ছে বি আর ডি, এটা দ্বিতীয় আর চতুর্থ কোণ। তাহলে এই দুটো কোণের মান বার করার পর আমরা অনুপাত করব। তাহলে এখানে আমরা ধরি পরপর তিনটি কোণ হলো যথাক্রমে 5x ডিগ্রি, 6x ডিগ্রি ও 7x ডিগ্রি। এবার তাহলে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, অতএব আমরা কি লিখতে পারি, 5x আর 7x বিপরীত কোণ, তাহলে 5x প্লাস 7x ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা সমাধান করব। তাহলে 5 আর 7, 5টা x আর 7টা x যোগ করলে 12টা x ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখান থেকে 12 আর 180 কাটো, 15 পাচ্ছ। তাহলে x ইকুয়ালস টু তুমি পেয়ে গেলে 15, অর্থাৎ এই দ্বিতীয় কোণটার মান 6 ইন্টু 15, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও হবে 90 ডিগ্রি, কারণ দুটো কোণ মিলিয়ে কত, 180 ডিগ্রি। অতএব দ্বিতীয় কোণটির মান 6 ইন্টু 15 এত ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটির মান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। এবার আমরা কি বার করব, অনুপাত। তাহলে অনুপাত হবে 1:1, কারণ দুটো কোণই এখানে সমান। অতএব দ্বিতীয় ও চতুর্থ কোণ দুটির অনুপাত 90 ডিগ্রি ইস টু 90 ডিগ্রি, অর্থাৎ 1:1। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, 1:1। পরের প্রশ্ন 2-5, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক বা সমানুপাতিক। দেখো এই জিনিসটা তোমরা মনে রাখবে, হ্যাঁ। যেমন ধরে নাও, আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম একটি ত্রিভুজ আছে আর তার সাথে সদৃশ্য আরেকটি ত্রিভুজ আছে, এরকম একটি ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। তো এই ত্রিভুজের এই বাহুটার পরিমাপ a, এটা b, এটা c, এর সাথে সদৃশ্য যে ত্রিভুজটা আছে সেটা ধরে নাও এটা p, এটা q আর এটা r। এবার আমরা যদি ধরে নিই এর মানটা হচ্ছে 2, b এর মানটা 3, c এর মানটা 4, এবং এখানে ধরে নিই যদি p এর মানটা 4, তাহলে q এর মানটা কিন্তু 6 হবে। দেখো 2 এর দ্বিগুণ করে দিয়েছি, তাহলে এখানে b এর দ্বিগুণ এখানে হবে, ঠিক আছে। মানে এখানে আমরা দ্বিগুণ নিয়েছি, তাহলে এখানে প্রত্যেকটা মানকে দ্বিগুণ করে দিতে হবে। এখানে 3 এর দ্বিগুণ 6, 4 এর দ্বিগুণ 8। তাহলে এইভাবে করলেই তবে এরা পরস্পর সমানুপাতিক হয়। এবং তাহলে যদি আমরা দেখি, তাহলে a এর সাথে ধরো এই বাহুটা সমান হবে, মানে সমানুপাতিক হবে। তাহলে a বাই p এই অনুপাতটা সমান হবে b বাই q ইকুয়ালস টু r বাই c বাই r। দেখো সমান হচ্ছে a বাই p কত হচ্ছে, a হচ্ছে 2 আর b কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে অনুপাত হাফ। এখানে দেখো b বাই q কত হচ্ছে 3/6, অর্থাৎ হাফ। তাহলে এটা সমান হচ্ছে, এবং এইটা সমান হবে ত্রিভুজ, ধরুন ওই ত্রিভুজটার নাম হচ্ছে a
বি সি, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ, এটা ধরে নাও পি কিউ আর, পি কিউ আর এর পরিসীমা, অর্থাৎ বাহুগুলোর সাথে ত্রিভুজের পরিসীমা সমানুপাতিক হবে। অর্থাৎ এই ত্রিভুজটা যদি পরিসীমা যদি 100 হয়, তাহলে এই ত্রিভুজটার পরিসীমা হবে 200। আমি একটা উদাহরণ হিসেবে নিলাম, পরিসীমা তো 100 হবে না, কারণ একটা বাহু 2, আর একটা বাহু 3, আর একটা বাহু 4। তুমি যদি নাও তাহলে দেখো তুমি মিলে যাবে এক্ষুনি। আমি এখানে দেখাচ্ছি তোমাকে, এই আলাদা করে 100 ধরার দরকার নেই। এখানে যেহেতু 3টে বাহু আমি নিয়েছি, তাহলে তুমি এখানে যোগ করো, 2, 3 আর 4 যোগ করলে কত হয়? 2 আর 3 5, 5 আর 4 9। এখানে যোগ করে দেখো, 4 আর 6 10, 10 আর 8 18, তাহলে 9/18 করলে কত হবে? এখানেও দেখো হাফ আসছে, তার মানে কি পরিসীমাও কিন্তু সমানুপাতিক হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক। পরের প্রশ্ন 2-6, একটি গোলকের আয়তনের 3 গুণ সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকের ব্যাসার্ধ হবে। দেখো খুব সহজ অঙ্ক, গোলকের আয়তন, এটা আমরা সবাই জানি, এর সূত্র কি হয়? গোলকের আয়তন। তো গোলকের আয়তনকে আমি এখানে ধরে নিচ্ছি ভি, যেটার ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। আরটা কি এখানে ধরে নেবে, হ্যাঁ আরটা কি সেটা অবশ্যই লিখবে। তাহলে আর ইকুয়ালস টু গোলকের ব্যাসার্ধ, এবার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, যাকে আমি এ চিহ্ন দিয়ে নিচ্ছি, তাহলে কত হয়? 4 পাই আর স্কোয়ার হয়। এইবার আমাদের এখানে বলে দিয়েছে এই আয়তনের এই সাংখ্যমানটা, এখানে কিন্তু ক্ষেত্রফলে বর্গ একক হয়, তো এই দুটো মান কখনই সমান হবে না, যেহেতু এদের একক আলাদা, কিন্তু এটাকে সাংখ্যমান বলবো, এই দুটো মান সমান। তো প্রশ্ন অনুসারে আমি যখন সমান বলে দিয়েছে, তাহলে সমান করে দেব প্রশ্ন অনুসারে। তাহলে ভি ইকুয়ালস টু এ, অর্থাৎ আয়তন আর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার। তাহলে পাই ক্যান্সেল হয়ে গেল, 4 ক্যান্সেল হয়ে গেল, দুটো আর এখানে 3টে আর ছিল, একটা আর ক্যান্সেল হয়ে গেল, এখানে মানে থেকে গেল। তাহলে এখানে থাকছে r/3 আর এদিকে থাকছে 1। তাহলে এবার আর যদি গুণ করি আমরা পাচ্ছি r ইকুয়ালস টু 3, তাহলে এত একক। ঠিক আছে, তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ কত? 3 একক। পরের থেকে প্রশ্ন 3-1, এখানে আমাদের সত্য মিথ্যা লিখতে হবে। প্রশ্নটা খুবই সহজ দিয়েছে, দেখো বন্ধুরা, বলছে এ 500 টাকা 7 মাসের জন্য এবং বি 700 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করলে এবং ব্যবসায় লাভ হলে তাদের লাভ সমান হবে। তো সমান হবে বা অসমান হবে তার জন্য আমাদের এখানে দেখতে হবে মূলধন কত এ নিয়োজিত করেছে, বি কত মূলধন নিয়োজিত করেছে। দেখো যেহেতু এখানে এ এবং বি ভিন্ন সময়ের জন্য ব্যবসায় টাকা নিয়োজিত করছে, এ নিয়োজিত করছে 7 মাসের জন্য আর বি নিয়োজিত করছে 5 মাসের জন্য। যখন কোনো ব্যবসায় অংশীদারগণ ভিন্ন সময়ের জন্য ব্যবসায় টাকা নিয়োজিত করে, তখন সেই ধরনের ব্যবসাকে বা অংশীদারি কারবারকে আমরা বলি মিশ্র অংশীদারি কারবার। এটা মিশ্র অংশীদারি কারবার, এবং মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? 1 মাসের ভিত্তিতে মূলধন বার করতে হবে। মানে আমাদের এটার অর্থ হচ্ছে বছরের শেষে যে লাভটা হয় সেই লাভটা অংশীদারগণ মানে যারা ব্যবসায়ী তারা প্রত্যেক মাসে ওই লাভটা পেতে চায়। মানে তোমাদের কোশ্চেনে উল্লেখ করা থাকবে যে বছরে এত টাকা লাভ হয়েছে, ধরুন না বছরে 5,000 টাকা লাভ হয়েছে, 5,000 টাকা লাভের জন্য এ 500 টাকা করে দিচ্ছে আর বি 800 টাকা করে দিচ্ছে, 700 টাকা করে দিচ্ছে, এরকম উল্লেখ করে দিচ্ছে। কিন্তু তোমাদের ধরে নিতে হবে এই 5,000 টাকা বছরে লাভ করবে না, তারা প্রত্যেক মাসে লাভ করবে। তাহলে এই 5,000 টাকা বছরে লাভ করতে গেলে তাদের এত টাকা বছরে নিয়োগ করতে হয়েছিল বছরের শুরুতে। কিন্তু যদি এখন তারা প্রত্যেক মাসে যদি এই টাকাটা লাভ করতে চায়, তাহলে এই টাকাটাও তাদের প্রত্যেক মাসে নিয়োজিত করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এক্ষেত্রে যেহেতু মিশ্র অংশীদারি কারবার, তাই এক্ষেত্রে আমরা 1 মাসের ভিত্তিতে আমরা এখানে মূলধন বার করব। তো 1 মাসের ভিত্তিতে মূলধনের অর্থ হচ্ছে এই 7 মাসে প্রত্যেক মাসে এ 500 টাকা করে নিয়োজিত করবে। তাহলে 7 মাসে মোট কত টাকা নিয়োজিত হবে? 3500 টাকা।
এক মাসে যদি 500 হয় তাহলে 7 মাসে 5 7 3500 টাকা। বি 5 মাসে কত টাকা নিয়োজিত করবে? প্রত্যেক মাসে যদি 700 টাকা করে হয় তাহলে 5 মাসে 3500 টাকা। অর্থাৎ দুজনাই কিন্তু সমান পরিমাণ মূলধন এক মাসের ভিত্তিতে নিয়োজিত করছে। তাই মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়। তাহলে মূলধন অনুপাত 3500:35 অর্থাৎ 1:1। তার অর্থ হচ্ছে লভ্যাংশ অনুপাতও 1:1। এর অর্থ কি? এ যদি 1 টাকা লাভ পায় তাহলে বিও 1 টাকা লাভ পাবে, তার মানে সমান হলো। তাহলে এখানে আমরা এটা করব, তাহলে এটা হচ্ছে সত্য হচ্ছে। তাহলে এখানে আমরা ব্যাখ্যাতে যাব। যেহেতু এক মাসের ভিত্তিতে এ এর মোট মূলধন যেটা হচ্ছে কি 500 × 7 = 3500 টাকা ইকুয়ালস টু এক মাসের ভিত্তিতে বি এর মোট মূলধন যেটা হচ্ছে কি 700 × 5 = 3500 টাকা। অতএব এ ও বি এর মূলধন সমান। তাই উভয়ের লাভের পরিমাণ সমান হবে। পরের প্রশ্ন 3 দাগে 2 বলা হচ্ছে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 200 টাকার 1 বছরের সরল সুদ সমান হবে যদি উভয় ক্ষেত্রে বার্ষিক সুদের হার 5% হয়। তাহলে এটা হচ্ছে মিথ্যে হবে, আমরা এখানে করে দেখতেই পারি। ঠিক আছে, এটা মিথ্যে হবে। দেখো তোমরা এটা যখন করবে তখন এই 100 টাকা অর্থাৎ এখানে আসল টাকা 100 টাকা, সময়টা 2 বছর দিয়েছে, সুদের হার 5% দিয়েছে, তুমি এখানে কি করবে? চক্রবৃদ্ধি সুদটা বার করবে। চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আগে সবৃদ্ধিমূল অর্থাৎ এ বার করতে হবে। তার থেকে আমরা আসল অর্থাৎ পি বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। এবার 200 টাকা সরল সুদের ক্ষেত্রে, এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসল এখানে হচ্ছে 200 টাকা, সময় 1 বছর, সুদের হার তো 5%, তাহলে এখানে সরল সুদের সূত্র হচ্ছে P/T/100। এখান থেকে আমরা সরল সুদ পেয়ে যাব। দেখব দুটো ক্ষেত্রেই এখানে সমান হচ্ছে নাকি, সুদ সমান হবে, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে সত্য, কিন্তু আমি বললাম এখানে মিথ্যে, তো তার মানে সমান হবে না। তো আমরা এখানে করে দেখতে পারি 100 টাকার 2 বছরের 5% হারে সবৃদ্ধিমূল হবে 100 × 1 + r/r মানে 5/100 হোল টু দি পাওয়ার t অর্থাৎ 2। তোমরা নিশ্চয়ই জানো এটা সূত্র, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। তো এই সূত্রে আমরা a বার করছি, p 100 টাকা, r 5% আর t হচ্ছে 2 বছর, 2 ইয়ার্স। এবার এখান থেকে দেখো কত আসছে, এটা হচ্ছে a বেরোচ্ছে, তাহলে 100, এখানে হচ্ছে 100 কে 100 আর 5 যোগ করে দাও 105, 105/100। এবার যেহেতু পাওয়ার 2 আছে তার মানে এই জিনিসটাকে আমরা দুবার লিখব। তাহলে এখানে কেটে গেল, তাহলে উপরে হচ্ছে 105 × 105 অর্থাৎ গুণ করলে আমরা পাবো 5 × 5 = 25 আর 10 এর পরের নাম্বার কত 11, তো 10 × 11 কত হয় 110, তাহলে গুণ করলে আসবে 11025, 11025 ডিভাইডেড বাই 100। এবার 100 দিয়ে ভাগ করলে দশমিকটা 2 ঘর বাঁ দিকে সরে যাবে, অর্থাৎ দশমিক যখন এখানে আছে তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে বসবে, অর্থাৎ 110.25 এটা হচ্ছে এত টাকা। এটা হচ্ছে সবৃদ্ধিমূল। ঠিক আছে, এবার আমরা মাইনাস করে দেবো, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো।
চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিআই হচ্ছে এ মাইনাস পি, তাহলে এ হচ্ছে 110.25 মাইনাস পি হচ্ছে 100, এত টাকা। অর্থাৎ 110 টাকা 25 পয়সা থেকে 100 টাকা বাদ দিচ্ছি, তাহলে 10 টাকা 25 পয়সা। এবার আমরা সরল সুদ বার করব। 200 টাকার 1 বছরের সরল সুদ যখন r ইকুয়ালস টু 5%, তাহলে সেটা কত হবে? i ইকুয়ালস টু PRT বাই 100, পিটা হচ্ছে এখানে আসল 200 টাকা, টি হচ্ছে 1 বছর, আর হচ্ছে 5%, আইটা আমরা এখানে বার করছি সরল সুদ, তাহলে 200 ইন্টু আর হচ্ছে 5, টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 100, অর্থাৎ কত আসলো? 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। তাহলে আমরা পেলাম সরল সুদ কম, চক্রবৃদ্ধি সুদ বেশি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি সুদ যেটা হলো 10 টাকা 25, এটা বেশি হলো সরল সুদের থেকে। সরল সুদটা কত? 10 টাকা। তার মানে বিবৃতিটা মিথ্যে হলো। পরের প্রশ্ন 3 দাগে 3 বলা হচ্ছে আলফা ও বিটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a শূন্য নয় সমীকরণের বীজদ্বয় হলে ax স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় হবে আলফা ও মাইনাস বিটা। তো এটা হচ্ছে মিথ্যে হবে। কেন? দেখো, এই সমীকরণটার দুটো বীজ আলফা বিটা, তাহলে এই সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কত হয়? বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ। তোমরা নিশ্চয়ই জানো এটা সূত্র। মাইনাস বি মানে মাইনাস ইন্টু এক্স এর সহগ অর্থাৎ বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর গুণফলটা কত হয়? আলফা বিটা হয় সি বাই এ অর্থাৎ এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ। এবার আমরা একটা সমীকরণ তৈরি করব যার দুটো বীজ আলফা ও মাইনাস বিটা। তো এবার আলফা ও মাইনাস বিটা আমরা এখান থেকে আছে এরকম একটা সমীকরণ তৈরি করব। তোমরা জানো নিশ্চয়ই দুটো বীজ যদি আমাদের জানা থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে তার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হলো এরকম, তাহলে আমরা লিখব যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও মাইনাস বিটা সেটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস মাইনাস বিটা, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল, এটাই হচ্ছে সূত্র। এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, বীজ দুটো কি কি একটা আলফা একটা মাইনাস বিটা, তাহলে এই দুটোকে আমরা যোগ করেছি অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল, এটা হচ্ছে সূত্র। এবার আমরা এই সমীকরণটা তখনই তৈরি করতে পারবো যখন আমার এইটার মান আর এটার মান জানা থাকবে। তো এখান থেকে আমি কি করছি, এখানে আমি লিখছি আলফা মাইনাস বিটা এক্স, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে আলফা বিটা ইকুয়ালস টু 0। এবার দেখো এই সমীকরণে আলফা বিটার মানটা আমরা বসাতে পারবো, কারণ আলফা বিটার মানটা কত? সি বাই এ। আর আলফা মাইনাস বিটা আমার জানা নেই, এই আলফা মাইনাস বিটা আমরা এইটার সাহায্যে আর এইটার সাহায্যে বার করে নেব। তাহলে দেখো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটার একটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে একটা সূত্র। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে এখানে তুমি বসিয়ে দাও
মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান হচ্ছে সি বাই এ এখানে বসিয়ে দাও। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, এখানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে মাইনাসটা থাকবে না, কারণ এটা বিয়োগ আছে আর পাওয়ারটা তো জোর। তাহলে পাওয়ার জোর থাকলে আর মাইনাস হয় না, কারণ এখানে মাইনাস বি বাই এ দুবার গুণ হচ্ছে, তাহলে প্লাস হয়ে যাবে। আর এখানে হচ্ছে 4c বাই এ, তাহলে লসগু হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে যা আছে এটা বসে গেল, আর এখানে এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে একটা এ পাওয়া যায়, এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে একটা এ পাওয়া যায়, তাহলে ভাগফল হলো এ। এবার এই ভাগফলের সাথে উপরের সংখ্যাকে গুণ করতে হয়, অর্থাৎ 4ac। এবার আমরা এই স্কোয়ারটা তুলে দেবো, তাহলে রুট হয়ে যাবে। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু পুরোটা রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের বর্গমূল আমরা করতে পারি, একটা এ বাইরে বেরোবে, কিন্তু এখানে রুটটা থেকেই যাবে, এখানে রুটটা থেকেই যাবে ডিভাইডেড বাই এ। আর এখানে অবশ্যই একটা প্লাস মাইনাস হবে, এখানে একটা প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এবার আলফা মাইনাস বিটার মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই এ ইন্টু এক্স, আর আলফা বিটার মান হচ্ছে সি বাই এ। ঠিক আছে, ইকুয়ালস টু 0। এইবার আমরা এখানে কি করব, এটাকে সমাধান করার জন্য, মানে সমাধান বলতে এখানে আমরা একটু সরল করব, এখানে এ দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব। এইটাকে এ দিয়ে গুণ করব, তাহলে কত হবে এ এক্স স্কোয়ার। এই রাশিটাকে যখন এ দিয়ে গুণ করব, ধরো এখানে আমি এ দিয়ে গুণ করছি, তাহলে এ কেটে যাবে, তাই না? তাহলে আমি এ দিয়ে গুণ করছি, এটা দেখাতে হবে না। তাহলে এ দিয়ে গুণ করলে এখানে এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ব্র্যাকেট ক্লোজ এক্স, আর এখানে এ দিয়ে গুণ করলে সি বাই এ কে এ দিয়ে গুণ করলে কত হবে সি হবে, ইকুয়ালস টু 0কে এ দিয়ে গুণ করতে হবে, তাহলে 0 হবে। এবার এই যে সমীকরণটা বেরোলো, এই সমীকরণটাই কি এখানে এই সমীকরণটা? নিশ্চয়ই না। এই সমীকরণের বীজদ্বয় হলে এই সমীকরণটার বীজ তো বলেছে আলফা মাইনাস বিটা, এবার এই দুটো বীজ ধরে আমরা যে সমীকরণটা পেলাম সেটা তো এটার সাথে মিলছে না, কিন্তু বলেছে এই সমীকরণটার দুটো বীজ হচ্ছে এইটা। তাহলে এই সমীকরণটা দুটো বীজ এটা হতে পারে না, কারণ এই দুটো বীজ নিয়ে যে সমীকরণটা তৈরি হলো সেটা এটা হবে, যেটা ওটার সাথে মিলছে না। তাহলে যেটা অসমান এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি মাইনাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, অতএব বিবৃতিটি মিথ্যে। পরের প্রশ্ন 3 দাগের 4। প্রশ্নে বলা আছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 125 হলে মধ্য সমানুপাতিটি হবে 5। তো এই বিবৃতিটি সত্য হবে। দেখো, ক্রমিক সমানুপাতির অর্থ কি? এখানে তিনটে সংখ্যা বলেছে, তো আমি এখানে তিনটে সংখ্যা ধরে নিচ্ছি এ বি আর সি। এখন এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ আর বি এর যে অনুপাত এটা সমান হবে বি আর সি এর সাথে, বি আর সি এর যে অনুপাত তার সাথে। অর্থাৎ এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি এসি। তো এইরকম যদি কোনো সম্পর্ক পাওয়া যায় তিনটে সংখ্যার মধ্যে, যে মাঝখানের পদটার বর্গ এটা সমান হবে প্রথম পদ আর শেষ পদের গুণফলের, তাহলে তখন আমরা এই তিনটে সংখ্যাকে বলবো ক্রমিক সমানুপাতি, যার মধ্যে বি পদটাকে আমরা বলবো মধ্য সমানুপাতি। তো আমাদের এখানে তিনটে এরকমই ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে যাদের গুণফলটা 125 দিয়ে দিয়েছে, আর মধ্য সমানুপাতিটি কত হবে সেটা আমরা বার করব। তো আমি এখানে ধরে নিচ্ছি, ধরি তিনটি ক্রমিক সংখ্যা হলো এ বি এবং সি। এবার লিখবো যেহেতু এ বি এবং সি ক্রমিক সমানুপাতে আছে, অথবা আমরা কি লিখবো, যেমনটা এখানে বললাম এ আর বি এর অনুপাত এটা সমান হবে বি আর সি এর সাথে। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তো এইটা আমরা 1 নম্বর সমীকরণ লিখছি। এবার প্রশ্ন অনুযায়ী এখানে কি দিয়েছে,
দেখো প্রশ্নানুসারে তিনটে ক্রমিক সমমিতি সংখ্যার গুণফল 125, তাহলে আমি বলতেই পারি a গুণ b গুণ c ইকুয়ালস টু 125। এইখান থেকে আমি কি করব, a আর c বাদিকে রাখবো আর ডান দিকে আমি b নিয়ে চলে যাব। ঠিক আছে, বিটা যখন ডান দিকে চলে যাবে এদিকে চলে আসবে নিচে। এবার a আর c কেন রাখলাম, দেখো এখানে ac আছে, এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি ac আছে, তাই এখান থেকে আমরা ac এর মানটা বার করে নিয়েছি। ac ইকুয়ালস টু 125/b, এটা 2 নম্বর করে দাও। এবার 1 নম্বর সমীকরণে ac এর মানটা এখান থেকে বসিয়ে দাও। তাহলে এবার লিখবো 1 নং সমীকরণে ac ইকুয়ালস টু 125/b বসিয়ে পাই। তাহলে বসিয়ে যদি দিই তাহলে আমরা কি লিখবো, b স্কোয়ার ইকুয়ালস টু ac এর জায়গায় লিখবো 125/b। এবার আমরা আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি b স্কোয়ারের সাথে b গুণ করলে আমরা পাবো b কিউব ইকুয়ালস টু 125। এবার আমরা সবাই জানি 125 5 এর কিউব হয়, তাই তো, 5 এর কিউব। তাহলে এখানে আমরা লিখতেই পারি b ইকুয়ালস টু 5। এবার তাহলে আমরা কি পেলাম, বিটা কি ছিল, বিটা ছিল মধ্য সমানুপাতি, অর্থাৎ মধ্য সমানুপাতির মান পেলাম 5। তাহলে বিবৃতিটা কি হলো, সত্য হলো। পরের প্রশ্ন 3-5, একটি বৃত্ত অন্য একটি বৃত্তের ভিতরে অবস্থান করলে তাদের সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়। হ্যাঁ, এটা সত্য। দেখো দুটো বৃত্ত যদি এমন হয়, একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত যদি এরকম হয়, তাহলে এখানে কখনো আমরা স্পর্শক আঁকতে পারবো না। যেমন যদি আমি এই বৃত্তের স্পর্শক আঁকি, এই বৃত্তে যদি স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকটা এই বৃত্তের স্পর্শক হচ্ছে না। স্পর্শক মানে এমন একটা রেখা যা হচ্ছে বৃত্তকে স্পর্শ করে যাবে, বৃত্তের বাইরেও থাকবে না, বৃত্তের ভিতরেও থাকবে না, মানে এইটাকে আমরা স্পর্শক বলবো না, বা এটাকে স্পর্শক বলবো না, এইটাকে স্পর্শ বলবো, স্পর্শ করে যাবে। তাহলে এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই রেখাটা বৃত্তকে, এই ছোট বৃত্তটাকে স্পর্শ করে গেছে, তাহলে এইটা হচ্ছে ছোট বৃত্তের স্পর্শক, কিন্তু এটা বড় বৃত্তের স্পর্শক হয় না। আবার যদি বড় বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করি, আমি ধরে নাও বড় বৃত্তের আমি একটা স্পর্শক অঙ্কন করলাম, তাহলে এই স্পর্শকটা এই বৃত্তের স্পর্শক, কিন্তু এই বৃত্তের বাইরে আছে লাইনটা, তাহলে এটা স্পর্শক হচ্ছে না। তাহলে দুটো বৃত্তের মধ্যে একটা বৃত্ত যদি একটা বৃত্তের ভিতরে থাকে, তাহলে দুটো বৃত্তের কখনো আমরা সাধারণ স্পর্শক পাবো না। দুটো বৃত্তে আলাদা করে স্পর্শক পাচ্ছি, কিন্তু এই স্পর্শকটা দুটো বৃত্তেরই স্পর্শক হবে না, তাহলে সাধারণ হচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে, আঁকা সম্ভব নয়। তো তাই আঁকা সম্ভব নয়, তাই এটা সত্য। পরের প্রশ্ন, একই দৈর্ঘ্যের ভূমির ব্যাস ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের 3 গুণ। অবশ্যই এটা হবে, সত্য হবে। দেখো বলতে চাইছে এইরকম একটি শঙ্কু আছে, ধরে নাও এর যে ভূমির যে ব্যাসার্ধ, ব্যাস, তো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আমি এখানে ব্যাসার্ধটা ধরলাম, আর এই যে উচ্চতা, এই সমান উচ্চতার একটা চোঙ নিয়ে নাও, আর যার ভূমির ব্যাস বা ব্যাসার্ধ এটার সাথে সমান হবে, শঙ্কুর সাথে সমান। তাহলে এই চোঙের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতাও h, অর্থাৎ শঙ্কুর আর চোঙের উচ্চতা সমান যদি হয়, তাদের ব্যাস বা ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে এখানে আমাদের বলছে যে এটার আয়তনের 3 গুণ, অর্থাৎ এই যে শঙ্কুর যে আমরা দেখতে পাচ্ছি এর যে আয়তন হবে তার 3 গুণ হবে চোঙের আয়তন। এবং এটা ঠিক, তুমি ধরো না এরকম কাগজের একটি এরকম টুপি বানাচ্ছ, আর একই উচ্চতার একই ব্যাসার্ধের এরকম একটি চোঙ বানাচ্ছ বা ড্রাম। এখন তুমি মানে এই ফানেল, মানে এই যে শঙ্কু আকৃতির কাগজের টুকরোটা, এটাকে তুমি জল দিয়ে ভরে, তুমি পুরোপুরিভাবে কানায় কানায় জল ভরে তুমি এই পাত্রে ঢাল, দেখবে 3 বার ঢালার পর দেখবে এই পাত্রটা পুরোপুরিভাবে ভরে যাবে, অর্থাৎ এই আয়তনের 3 গুণ এই আয়তনের সমান হচ্ছে। এটা প্রমাণ করা যায়। দেখো, তো আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি
শঙ্কুর উচ্চতা ইকুয়ালস টু চোঙের উচ্চতা ইকুয়ালস টু এইচ একক। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়ালস টু চোঙের ভূমির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর একক। যদি হয় তাহলে আমরা কি লিখব, চোঙের আয়তন বাই, আমরা এখানে ভাগ করে দিচ্ছি শঙ্কুর আয়তন। এবার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা মনে রাখবে। চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ এইটার আয়তনের 1/3 অংশ। তাহলে এখানে কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এখানে দেখো এটা হচ্ছে ভাগ আছে, তাই না? তো ভাগটাকে আমরা গুণ করে নেবো পরে, তাহলে উল্টে যাবে, এখানে 1/3টা উল্টে যাবে, তাহলে পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এইচ কেটে গেল, উপরে থাকছে 1 ডিভাইডেড বাই 1/3। এবার এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, মানে এখানে কি আছে, 1/1/3 আছে, তাহলে এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 1 ইন্টু 3/1 হবে, এই নাম্বারটা উল্টে যাবে, তাহলে কত পেলাম, 3। এইবার ব্যাপারটাকে একটু বুঝি, কি পেলাম, চোঙের আয়তনটাকে ধরে নাও V1 আর এটার আয়তন ধরে নাও V2। তাহলে আমি এটা লিখছি না, তাহলে এখানে লিখছি V1 বাই V2 ইকুয়ালস টু কি পেলাম, 3। তাহলে এখানে V1 ইকুয়ালস টু কি পেলাম, 3V2। এবার V1টা কি ছিল, চোঙের আয়তন, V2টা কি ছিল, শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের 3 গুণ চোঙের আয়তন, এখানে তাই বলছে। উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের 3 গুণ, অর্থাৎ এর আয়তনের 3 গুণ এটার আয়তন। হ্যাঁ, সত্য হচ্ছে।